11 দাগ দেখো, বলছে মানবদেহে কোষের জাংশন কয়টি। দেখো, কোষগুলো কখনো কখনো আমরা দেখি যে খুব টাইটলি প্যাকড থাকে, ঠিক আছে। যেমন তোমরা এই যে আবরণী কলা দেখছিলে, এখানে কি দেখছিলে, কোষগুলো খুব টাইটলি প্যাকড রয়েছে, ঠিক আছে। তো এটাকে আমরা বলি টাইট জাংশন। এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি টাইট জাংশন, ঠিক আছে। কি বলি এটাকে আমরা বলি টাইট জাংশন, ঠিক আছে। এটাকে আমরা বলি টাইট জাংশন। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে কোষগুলো আর একটা কোষকে ধরে রাখার জন্য ব্যবহার করা হচ্ছে। যেমন আমরা যখন দেখি যে বেসমেন্ট রয়েছে, ঠিক আছে, বেজাল ল্যামেলা রয়েছে, তার সঙ্গে উপরের কোষগুলো দেখতে পাই এরকম ধরে রয়েছে, ঠিক আছে। এখানে কিছু ফাইবার আর প্রোটিন থাকে, যার জন্য এই কোষগুলো ধরে থাকে, একে অপরের সাথে যুক্ত থাকে, মানে এই স্তরটার সঙ্গে ওই স্তরটা যুক্ত আছে, এটা আলাদা স্তর, এটা আলাদা স্তর। এই ধরনের জাংশনকে আমরা বলি অ্যাডহেয়ারিং জাংশন। এই দেখো এখানে লেখা রয়েছে, ঠিক আছে। কী বলি এটাকে, আমরা বলি অ্যাডহেয়ারিং জাংশন, এডিএইচ জাংশন, ঠিক আছে, অ্যাডহেয়ারিং জাংশন, ওকে। আচ্ছা, আর আরেক ধরনের আমরা দেখি, যেখানে আমরা দেখি কোষগুলোর মধ্যে গ্যাপ রয়েছে, ঠিক আছে। দুটো কোষের মাঝখানে, আমি এরকমভাবে গোল কোষ অ্যাকচুয়ালি বলা ঠিক নয়, দুটো কোষের মাঝখানে আমরা দেখি কিছু কিছু গ্যাপ পাওয়া যায়, ঠিক আছে। দুটো কোষের মাঝখানে আমরা গ্যাপ পাই, ঠিক আছে। এবং এই পজিশানে কিছু গ্যাপ রয়েছে। কি হয়, এই কোষ থেকে আরেকটা কোষে অন্য কিছু যায়, বা একটা জিনিস যেটা এক্সট্রা আছে এই কোষে, সেটা অন্য একটা কোষে ট্রান্সফার হয়, তখন এই ধরনের জাংশনগুলোকে দেখা যায়, ঠিক আছে। এই জাংশনগুলোকে কী জাংশন বলা হয়, এই জাংশনগুলোকে বলা হয় গ্যাপ জাংশন। কী বলা হয়, গ্যাপ জাংশন, ঠিক আছে, গ্যাপ জাংশন বলা হয়। তো এখানে প্রশ্ন কী করেছে, কয় প্রকারের জাংশন দেখা যায়, অ্যান্সার হবে তোমাদের 3 টাইপের। এখানে দেখো বলাও রয়েছে, ঠিক আছে। বেসিক্যালি এখানে কী বলা রয়েছে, দেখো আবরণী কলা এবং অন্য প্রাণী কলা 3 ধরনের কোষীয় সংযোগ দেখা যায়। একটা হচ্ছে টাইট জাংশন, অ্যাডহেরেন্ট জাংশন এবং গ্যাপ জাংশন। টাইট জাংশনগুলো এক কলার মধ্য দিয়ে বিভিন্ন বস্তু চুঁইয়ে পড়াকে রোধ করে। যেমন দেখো, আমরা যখন আবরণী কলা দেখছিলাম, তখন আমরা কী দেখছিলাম, যে আবরণী কলাগুলো একটা কোষের আবরণ তৈরি করছে। তা আবরণ তৈরি কখন হয়, আবরণ আমরা কখন করি, কোনো একটা জিনিসকে আনছি, তাকে প্যাকেটের ভেতর করে আনি। মোবাইল যখন আমরা বাইরে নিয়ে যাই, তখন আমরা কী করি, বর্ষাকালে তাকে একটা প্লাস্টিকের আবরণী বা একটা কোনো একটা, যেটা বাজারে কিনতে পাওয়া যায়, এরকম ধরনের খাপের মধ্যে পুরে নিই, যাতে কি বাইরের জল তাতে প্রবেশ না করে। তার মানে কি, এই যে অংশে কোনো জিনিস যাতে ওই দিক দিয়ে গিয়ে এদিকে না পাস করতে পারে, কারেক্ট, তাই না। আমরা ওপর এখান দিয়ে কোনো কিছু আসছে, সেটা যাতে নিচের দিক দিয়ে পাস আউট না হয়, বা এদিক দিয়ে কিছু যাচ্ছে সেটা ওদিকে না যেতে পারে। এই ক্ষেত্রে আমরা টাইট জাংশনকে দেখি, ঠিক আছে। তো টাইট জাংশন সেই কাজে ব্যবহার হয়। টাইট শব্দের অর্থ কী, টাইটভাবে ধরে রাখা সেটাকে, ঠিক আছে, আশা করি বোঝাতে পারছি। অ্যাডহিয়ারিং জাংশনগুলো কী করে, পারিপার্শ্বিক কোষকে সমূহকে কী করে, দৃঢ়ভাবে সংযুক্ত রাখে। অ্যাডহিয়ারিং শব্দের অর্থই হচ্ছে ধরে রাখা। গ্যাপ জাংশনগুলো কী করে, বিভিন্ন আয়ন, অন্যান্য ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস যেমন পুষ্টি অণু ইত্যাদিকে কী করে, পাস করতে হেল্প করে, ঠিক আছে, হরমোন, তারপরে আরও যেমন বিভিন্ন তোমাদের জৈব অণু, তাদেরকে পাস করতে হেল্প করে। এগুলো হচ্ছে তোমাদের গ্যাপ জাংশনের কাজ। তো 3 প্রকারের জাংশন কিন্তু পাওয়া যায়। আর এটা মনে রাখবে, এই যে টাইট জাংশন, সেটা বেসিক্যালি কীভাবে তৈরি হয়, তোমাদের দেখে কি মনে হচ্ছে কীভাবে তৈরি হয়, বেসিক্যালি বায়োলজি হচ্ছে প্র্যাকটিক্যাল ব্যাপার, যা আমরা দেখছি আণুবীক্ষণিক যন্ত্রে, সেটাকে অ্যানালাইসিস করার পরে আমরা সেটাকেই লিখি, আমরা বইতে বা কোথাও পড়ি, তাই না। তো টাইট জাংশনে বেসিক্যালি কী হয়, যে কোষ পর্দা থাকে, ঠিক আছে, কী হয়, যে কোষ পর্দা থাকে, সেই কোষ পর্দাগুলো ফিউজড হয়ে যায়। কোষ পর্দার ফিউশনের ফলে এই টাইট জাংশন তৈরি হয়, ঠিক আছে। সেই কোষ পর্দাগুলো ফিউশনের ফলে কী হয়, টাইট জাংশন তৈরি হয়। এখানে বেসিক্যালি ফিউশন কী করে হয়, প্রোটিন আর ফাইবার এই দুটোর মিশ্রণের ফলেই, মানে মিশ্রণ শব্দটা বায়োলজিতে খুব আনকমন শব্দ, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য বলছি। এই দুটোর ফিউশনের ফলেই এই কোষপর্দা ফিউজ হয় এবং টাইট জাংশন তৈরি। এটা শুধু টাইট জাংশনে নয়, অ্যাডহেয়ারিং জাংশনেও দেখা যায়, যখন নিচের লেয়ার ওপর লেয়ারকে ধরে রাখছে, ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে। তো অ্যান্সার উইল বি 3 হিয়ার। চলো পরের প্রশ্ন দিচ্ছে, দেখো গ্যাপ জাংশন নিচের কোন কাজে ব্যবহার করা হয়। এগুলো, ওটা কিন্তু এনসিইআরটির লাইন, আমি তুলে দিয়েছি বাংলা করে। তো পার্শ্ববর্তী কোষগুলোকে শক্তভাবে ধরে রাখা, পার্শ্ববর্তী কোষগুলোকে শক্তভাবে কে ধরে রাখে, অ্যাডহেয়ারিং জাংশন, ঠিক আছে। তো এখানে এটা তো অ্যাডহেয়ারিং জাংশনের কাজ, এটা তো অ্যান্সার নয়। আয়ন এবং বিভিন্ন অণু স্থানান্তরণের কাছে, এইটাই তোমাদের বললাম, যে গ্যাপ জাংশনগুলো কী করে, বেসিক্যালি আয়ন এবং অন্যান্য বিভিন্ন যে অণু, পুষ্টি অণু, তাদের কী করে এক জায়গাতে অন্যত্র, এক কোষ থেকে আরেক কোষে, একদম অন্য কোষে স্থানান্তরিত করে। নেক্সট বলছে, দুটি কোষের মধ্যবর্তী স্থান দিয়ে কিছু যাতায়াত রোধ, এটা কোন জাংশন করে, টাইট জাংশন করে। এটা কোন জাংশনের কাজ, এটা হচ্ছে টাইট জাংশনের কাজ, ঠিক আছে। এটা কোন জাংশনের কাজ, এটা হচ্ছে টাইট জাংশনের কাজ, ওকে। কোনোটাই নয় তো নয়, একটাতে অ্যান্সার হচ্ছে, তাহলে বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। চলো পরেরটায় চলো। 13 দাগ দেখো, বলছে স্তরযুক্ত জটিল আঁইসাকার আবরণী করা, মানে এর যে ইংলিশ হয় সেটা হচ্ছে তোমাদের স্ট্র্যাটিফাইড, ঠিক আছে, স্ট্র্যাটিফাইড কম্পাউন্ড
কম্পাউন্ড কেন? কারণ অনেকগুলো স্তর দেখা যায়, ঠিক আছে। কম্পাউন্ড স্কোয়ামাস এপিথেলিয়াম, আমি এপি ডট বলে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে। এর ইংরাজি এইটা হয়। স্ট্র্যাটিফাইড মানে হচ্ছে স্তরযুক্ত। কোথায় পাওয়া যায়? এই যে এপিডার্মিসে পাওয়া যায়। অ্যাকচুয়ালি এখানে যে স্ট্র্যাটিফাইড কম্পাউন্ড কোয়ামাস হয়, দুই প্রকারের হয় বেসিক্যালি। একটা হচ্ছে ক্যারোটিনাইজড হয়, কেরোটিন যুক্ত হয়, ঠিক আছে। কেরোটিন যুক্ত আর কেরোটিন বিহীন। তো কোষে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কেরোটিন যুক্ত। কেরোটিন যুক্ত কী হয়? কেরোটিন কী? কেরোটিন এক ধরনের প্রোটিন, ঠিক আছে, যেটা তোমাদের হার্ট প্রোটিন বলা হয় একে বেসিক্যালি, ঠিক আছে। এবং কেরোটিন যুক্ত যদি কোনো কোষ হয়, সেই কোষটা ডেড হয়, মানে মৃত হয়। আমরা অনেক সময় দেখেছি যে শীতকালে কোষের ওপরে কিরকম সাদা সাদা দাগ পড়ে, হাতে পায়ে ইত্যাদি অংশে সাদা দাগ পড়ে, যেটা গরমকালে তেমনটা বোঝা যায় না, ঠিক আছে। এবং আমরা তেল বা ইত্যাদি ময়শ্চারাইজার মালিশ করি যাতে সেটা না দেখা যায়, দেখতে বিকট লাগে, ঠিক আছে। তো যাই হোক, ওটা একটা বায়োলজিক্যাল ফ্যাক্ট। কী হয়, মৃত যে কোষগুলো যাতে প্রচুর পরিমাণে কেরোটিন থাকে, সেই কোষগুলো আস্তে আস্তে উঠতে আরম্ভ করে এবং উঠে দেহের বাইরে চলে যায়, কারণ অতিরিক্ত জিনিস রাখার দরকার নেই। তার মানে এটা নয় যে কোষে থাকে। তুমি দেখবে খুব হালকা যদি তোমার স্কিনে আঁচড় লাগে, তাহলে স্কিনটা যে কেটে রক্ত বেরোয় তা নয়। আঁচড়টা লাগার ফলে কেন একটা একটু ফুলে যায়, একটু ব্যথা করে, কিন্তু যে পুরো কেটে গিয়ে রক্ত বেরোচ্ছে তা নয়। হালকা একটা দাগ পড়ে যায় সাদাটে, ওটা কিন্তু হয় বেসিক্যালি তোমার স্ক্রিনের ওপরে। এপিডার্মিস হচ্ছে ত্বক বা স্ক্রিনের ওপরের স্তর, ঠিক আছে। সেই ত্বকের ওপরের স্তর বা স্কিন, তার ওপরের স্তরের এই ধরনের কলা দেখা যায়, এবং যার ফলে কী হয়, আমরা হালকা আঁচড় বা কোঁচড় থেকে বেঁচে যাই, ঠিক আছে। সহজে আমাদের কেটে যায় না, নইলে তো আমাদের প্রত্যেকটা আঘাতেই রক্তক্ষরণ হতো, ঠিক আছে। তো এরা কিন্তু বেসিক্যালি ডেড সেল হয়। অতিরিক্ত যদি কেরোটিন জমে যায় কোনো কোষে, সেটা আস্তে আস্তে শেডেড হয়, সেটা পড়ে যায়, দূরীভূত হয়ে যায়, ঠিক আছে। কেরোটিন কিন্তু আমাদের চুলেও পাওয়া যায়, নখেও পাওয়া যায়। আচ্ছা, এটা গেল। এবং এই কোষগুলো আরেকটি জিনিস হয়, ওয়াটার প্রুফ হয়। তুমি দেখো যে তোমার ধরো বাড়িতে প্লাস্টিকের কোনো জিনিস আছে, তার গায়ে জল লাগলে জাস্ট মুছে নিলেই হয়ে যায়, সেটা যে ভিজে থাকে রৌদ্রে মেলে দিতে হয় তা নয়। যেমন জামা কাপড় মেলে দিতে হয়, প্লাস্টিকের জিনিসটা মেলে শোকাতে হয় না, জাস্ট ওয়াশ করে নিলে হয়ে যায়। আমাদের গাও কিন্তু তাই। আমরা যখন চান করার পরে যখন আমরা উঠে আসি, ওঠার পর গামছা দিয়ে বা টাওয়েল দিয়ে মুছলেই আমাদের গাটা কিন্তু ক্লিন হয়ে যায়, মানে আমাদের জল কিন্তু আর থাকে না। তার মানে কি, সেটা ওয়াটার প্রুফ হয়। তো এই ওয়াটার প্রুফটা কিন্তু করে কেরোটিন যুক্ত যে স্ট্র্যাটিফাইড কম্পাউন্ড কোয়ামাস এপিথেলিয়াম আছে, সেই কাজটা করে, ঠিক আছে। এটা আরেক টাইপের হয়, এক তো তোমাদের কেরোটিন যুক্ত হয়, আর কেরোটিন বিহীনও হয়। এই ধরনের যে কোয়ামাস টিস্যু, সেটা কেরোটিন বিহীনও হয় অনেক সময়, ঠিক আছে। তো কেরোটিন বিহীন কোথায় কোথায় পাওয়া যায় সেটাও তোমাদের একটু বলে দিই। কেরোটিন বিহীন যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের বাকেল ক্যাভিটি বা মুখগহ্বরে পাওয়া যায়। রেলেতে একটা প্রশ্ন পড়েছিল, একটু পরে প্রশ্ন আমি তোমাদের দেখাবো। সেই প্রশ্নের অ্যান্সার বেসিক্যালি যদি খুব টিপিক্যালি বলো, রেলওয়ে ভুল দিয়েছিল। সেখানে রেল লিখেছিল যে সিম্পল কোয়ামাস এপিথেলিয়াম, তা কিন্তু নয়। অ্যাকচুয়ালি আমাদের মুখগহ্বরে বেশিরভাগ ক্ষেত্রে যে কোয়ামাস এপিথেলিয়াম পাওয়া যায়, সেটা স্ট্র্যাটিফাইড কম্পাউন্ড কোয়ামাস এপিথেলিয়াম পাওয়া যায়, এবং সেটা ক্যারোটিন বিহীন হয়, ঠিক আছে। সেটা কী হয়, সেটা ক্যারোটিন বিহীন হয়। এছাড়া ফ্যারিংসে পাওয়া যায়, ঠিক আছে। ফ্যারিংস হচ্ছে ল্যারিংসের তলায় থাকে। ফ্যারিংস তোমাদের আমি যখন শ্বাসযন্ত্র পড়িয়েছিলাম, সেখানে ফ্যারিংস ল্যারিংস নিয়ে আলোচনা করেছি, ঠিক আছে। এসোফেগাসে পাওয়া যায়, আমাদের যে খাদ্যনালী এসোফেগাস, ঠিক আছে, তাতে পাওয়া যায়, বা খাদ্যনালী, ঠিক আছে, খাদ্যনালীতে পাওয়া যায়। প্রত্যেকটা চ্যাপটা একে অপরের সাথে সম্পর্কিত। আমাদের লিপসে পাওয়া যায়, দেখবে লিপস ড্রাই হয়ে যায়, ঠিক আছে। ড্রাই হয়ে কিরকম একটা ফাটা ফাটা ব্যাপার তৈরি হয়, সেটা এই আঁশাকার আবরণী কলা যেটা থাকে তার ফলেই তো। দেখবেন আস্তে আস্তে একটা আবরণ উঠে আসে অনেক সময়, খুব বেশি ড্রাই হলে। এটা কিন্তু ওই আঁশাকার আবরণী করার জন্যই হয়, ঠিক আছে। এছাড়াও আমাদের চোখে যে কনজাংটিভা থাকে, তাতে চোখের কনজাংটিভাতে কনজাংটিভাইটিস হয় যেখানে, কনজাংটিভা তাতে থাকে, ঠিক আছে। এই সমস্ত এইসব ভ্যাজাইনা থাকে, ফিমেল যে সেক্স অর্গান ভ্যাজাইনা, ঠিক আছে, এক্সটার্নাল সেক্স অর্গান ভ্যাজাইনা, তাতে থাকে, ঠিক আছে, সেখানে পাওয়া যায়। ওকে, তো এই জায়গায় আমরা ক্যারোটিন বিহীন এই যে আয়সাকার আবরণী, সেটা আমরা পাই। আচ্ছা, নেফ্রনের অন্তর্গাত্রে কী পাওয়া যায়, একটু আগে তোমাদের পড়িয়েছি, সো একবার আলোচনা করে দিই। নেফ্রনের যে অন্তর্গাত্র, দেখো নেফ্রনের অন্তর্গাত্রে অনেক ধরনের কলা পাওয়া যায়। তো আমি একটা ওভারঅল দিচ্ছি এখানে, কারণ নেফ্রনের অন্তর্গাত্র লেখা আছে। কারণ ডিস্টাল কনভলিউটেড টিউবে একটা পাওয়া যায়, প্রক্সিমাল কনভলিউটেড টিউবে একটা পাওয়া যায়, বায়োমান্স ক্যাপসুলে এক টাইপের পাওয়া যায়। তো ওভারঅল আমরা যে নেফ্রনের অন্তর্গাত্র দেখি, ঠিক আছে, বায়োমান্স ক্যাপসুলে আয়সাকার আবরণী দেখা যায়, যেখানে তোমাদের ডিসেন্ডিং লুপ অফ হেনলিতে দেখা যায়। তো ওভারঅল যদি আমরা দেখি, তাহলে দুই টাইপের কলা দেখা যায়। একটা হচ্ছে তোমাদের স্কোয়ামাস এপিথেলিয়াম দেখা যায়, স্কোয়ামাস, ঠিক আছে। একটা হচ্ছে কোয়ামাস এপিথেলিয়াম দেখা যায়, ওভারঅল লিখছি, সিম্পল কোয়ামাসই কথাই বলছি, সিম্পল, ঠিক আছে, সিম্পল কোয়ামাস দেখা যায়, ঠিক আছে। আর তোমাদের কি দেখা যায় এখানে, আর দেখা যায় তোমাদের সিম্পল কিউবয়েডাল, তাই তো, সিম্পল কিউবয়েডাল। তো মাথা রাখো, এই দুই টাইপের জিনিসই পাওয়া যায়। একটা
সিম্পল কোয়ামাস আর সিম্পল কিউবয়েডাল, এই দুটোই মূলত দেখা যায়, ঠিক আছে? এটা কিন্তু দেখা যায়, এটা মনে রাখবে। বৃক্কে বা নেফ্রনে কিন্তু কোথাও সিলিয়েটেড টাইপ অফ টিস্যু দেখা যায় না, মাইক্রোভিলাইযুক্ত দেখা যায়, কিন্তু সিলিয়েটেড টাইপ অফ টিস্যু দেখা যায় না, ঠিক আছে? তো ওভারঅল এই দুটো দেখা যায়। আচ্ছা নেক্সট, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস দেখা যায়, ওই জন্য কীভাবে বলবো। আচ্ছা ফিলোপিয়ানে কী দেখা যায়? আমরা জানি ফিলোপিয়ানে দেখা যায় আমাদের সিলিয়েটেড কলামনার, ঠিক আছে? অন্য একটা কালিতে লিখি, কারণ গুলিয়ে ফেলবে হয়তো তোমরা, জাস্ট এ মিনিট। হ্যাঁ, তো কি পাওয়া যায় এখানে? পাওয়া যায় সিলিয়েটেড, সিলিয়া যুক্ত, ঠিক আছে, সিলিয়া যুক্ত আবরণী কলা, সিলিয়া যুক্ত স্তম্ভাকার আবরণী কলা, ঠিক আছে? স্তম্ভাকার আবরণী কলা পাওয়া যায় এবং সেগুলো সিলিয়া যুক্ত হয়, স্তম্ভাকার, ঠিক আছে? আচ্ছা ক্ষুদ্রান্তের অন্তর্গাত্রে কী পাওয়া যায়? ক্ষুদ্রান্তের অন্তর্গাত্রে একটু আগেই তোমাদের বলেছি সেখানেও পাওয়া যায়, কিন্তু সেখানেও কী পাওয়া যায়? স্তম্ভাকার আবরণী কলাই পাওয়া যায়, তাই না? ক্ষুদ্রান্তের অন্তর্গাত্রে স্তম্ভাকার আবরণী কলা পাওয়া যায়, একটু আগে তোমাদের করিয়েছি। এবং তারা মাইক্রোভিলাই যুক্ত হয় ক্ষুদ্রান্তের অন্তর্গাত্রে, কিন্তু স্তম্ভাকার আবরণী কলা পাওয়া যায়, স্তম্ভাকার আবরণী কলা। সিলিয়েটেডও পাওয়া যায় আবরণী কলা, মানে বিভিন্ন ধরনের কলা এখানে পাওয়া যায়। তো মূলত স্তম্ভাকার আবরণী কলাই পাওয়া যায়, সিম্পল স্তম্ভাকার আবরণী কলা, ঠিক আছে? চলো পরের প্রশ্ন, 14 দাগে। পরের প্রশ্ন দেখো যে গ্রন্থিময় আবরণী কলা ড্যাশ কলার বিশেষায়নের ফলে, বিশেষায়ন ইংরেজি স্পেশালাইজেশন, ঠিক আছে? কোন কোন কলার স্পেশালাইজেশন, ঠিক আছে? কোন কোন কলার বিশেষায়নের ফলে এই গ্রন্থিময় আবরণী কলা তৈরি হয়, সেটা তোমাদের জিজ্ঞাসা করা হয়েছে। অ্যান্সার তোমাদের হবে কি? স্তম্ভাকার এবং ঘনকাকার। অর্থাৎ স্তম্ভাকার ইংরেজি কি আমরা জানি, সেটা হচ্ছে কলমনার, ঠিক আছে, কলমনার। আর ঘনকাকার ইংরেজি হচ্ছে কিউবয়েডাল, ঠিক আছে, কিউবয়েডাল, ঠিক আছে? তো এই দুটো জিনিসের স্পেশালাইজেশনের ফলে তৈরি হয় তোমাদের গ্রন্থিময় আবরণ কলা, ইংরেজি কি গ্র্যান্ডুলার এপিথেলিয়াম, একটু আগে পড়িয়েছি, ঠিক আছে? চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো নেফ্রনের পরা সংবর্ত নালিকার আবরণী হলো। দেখো পরা সংবর্ত নালিকা বলতে হচ্ছে তোমাদের যেটা বোঝায় প্রক্সিমাল, এই যে, ঠিক আছে, এই যে প্রক্সিমন কনভলিউটেড টিউবুলস, পিসিটি ইন শর্ট, ঠিক আছে? শর্টে কী বলা হয়? প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলস। এখানে যে আবরণী দেখা যায় প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলসে, কোন আবরণী দেখা যায়? তোমাদের একটু আগেই পড়েছি, সেটা হচ্ছে ঘনকাকার আবরণী কলা, ঠিক আছে? এবং এই আবরণী কলাগুলো কিন্তু কী হয়? তোমাদের মাইক্রোভিলাই যুক্ত হয়, উইথ বা মাইক্রোভিলাই যুক্ত লিখে দিই, ইংলিশে লেখার দরকার নেই, জাস্ট এ মিনিট। এটা আমরা কি লিখব? মাইক্রোভিলাই যুক্ত, ঠিক আছে? সিলিয়া আর মাইক্রোভিলাই কিন্তু আলাদা হয়, তো মাইক্রোভিলাই যুক্ত, ঠিক আছে, মাইক্রোভিলাই যুক্ত এই ধরনের আবরণী কলা কিন্তু এখানে দেখা যায় পরা সংবর্ত নালিকায়। কোনটা? এই যে প্রক্সিমাল, অর্থাৎ দেখো এইটা হচ্ছে নেফ্রন, নেফ্রনের এই পুরোটাই নেফ্রন বেসিক্যালি। নেফ্রনের যে বায়োমেন্স ক্যাপসুল তার কাছাকাছি যে টিউবওয়েলসটা পাওয়া যায়, এটা প্রক্সিমাল বা পরা সংবর্ত নালিকা, ঠিক আছে? অর্থাৎ কাছাকাছি যা থাকে, পরা শব্দ অর্থ নট ভেরি ডিস্ট্যান্ট, ইট ইজ ভেরি ক্লোজ, ঠিক আছে? তো এই যে গোল রঙের একটা তোমাদের টিউবের মতো, সরি একটা কিসের মতো বলবো, ট্যাবলেটের মতো পার্ট দেখতে পাচ্ছ, এটাকে বলা বায়োমেন্স ক্যাপসুল। আমরা তোমাদের যে রেচনতন্ত্র পড়েছি সেখানে প্রচুর ব্যাপারে এসব আলোচনা করেছি, আবার ডিটেলসে যাচ্ছি না। তো তার কাছাকাছি যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলস থাকে, তাতে যে কলা পাওয়া যায় সেটা কি? সেটা হচ্ছে ঘনকাকার আবরণী কলা, এবং এটা মাইক্রোভিলাই যুক্ত হয়, কিন্তু এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে? এবং এই যে পুরো কোথায় কি পাওয়া যায় এটা নিয়ে আমরা একটা কোশ্চেন্স রেখেছি লাস্টের দিকে, সেই এখানে আলোচনা করছি না, ওখানে ডিটেলস আলোচনা করে দেবো। চলো পরের প্রশ্ন। বলছে অ্যারিওলার কলা নিচের কোন দুটির মধ্যে ফিলার হিসাবে কাজ করে, ঠিক আছে? অ্যারিওলার কলা, আমি তোমাদের একটু আগে অ্যারিওলার কলার অনেক বৈশিষ্ট্যগুলো লিখে দিয়েছিলাম। আমি ওই স্লাইডটা একবার তোমাদের এখানে আনছি, এর কারণ আছে একটা, ঠিক আছে? এর 2-3টে কারণ আছে, একবার এনে তোমাদের আরও কিছু ইনফরমেশন ওখানে বাদ পড়ে গেছে দেখলাম পরবর্তীকালে এটা করাতে গিয়ে, তো ওইটা আমি একবার নিয়ে এসে একটু কটা জিনিস লিখে দিচ্ছি এখানে, ঠিক আছে? দেখো আগে যে স্লাইডটা ছিল ওটা আমি নিয়ে এলাম একবার। একটা জিনিস মাথা রাখো, এই যে অ্যারিওলার কলায় আমি এখানে লিখেছি না মাস্ট সেল, এই যে আমি লিখেছি এখানে মাস্ট সেল, ঠিক আছে? এই মাস্ট সেল কিন্তু অনেকটা বেসোফিলের মতো কাজ করে। ডব্লিউবিসি তো লিখেছি, কিন্তু কিসের মতো? বেসোফিলের মতো কাজ করে, বেসোফিলের মতো, এটা গেল প্রথম কথা। তো বেসোফিল যা যা করে এ প্রায় তাই তাই করে। তো এ প্রায় দুটো জিনিস এখানে কি করতে পারে, এখানে ও তোমাদের সিক্রেট করতে পারে। একটা কাজ করি, সেটা হচ্ছে এই মাইক্রোফাসটাকে তুলে দিই এখান থেকে, ঠিক আছে?
দিয়ে লিখে দিই আগে। তো মাস্ট সেল 2-3টে জিনিস সিক্রেট করতে পারে, সেটা লিখে দিই একটু, কারণ এটা দিয়ে রেল দেখলাম প্রশ্ন এসছে, আমি প্রথমে খেয়াল করিনি যে এত টাইটলি করাবো, তারপর দেখলাম এসছে যখন করিয়ে দিই। একটা হচ্ছে তোমাদের হিস্টামিন বা হেপারিন, যেটা লিখতে আছে লিখি হেপারিন, ঠিক আছে, হেপারিন, ঠিক আছে। হেপারিন কি আমরা জানি যে ব্লাড ক্লটিং অর্থাৎ অ্যান্টি কোয়াগুল্যান্ট হিসাবে কাজ করে, ব্লাড ক্লটিংটাকে আটকায়, ঠিক আছে, রক্ততঞ্চন আটকায়, রক্ততঞ্চন আটকায়, ঠিক আছে, রক্ততঞ্চন রোধী হিসেবে কাজ করে হেপারিন, অ্যান্টি কোয়াগুল্যান্ট বলা হয় একে, ঠিক আছে, লিখে দেবো অ্যান্টি কোয়া, অ্যান্টি মানে বিপরীত মানে বিরোধী, কোয়াগুল্যান্ট শব্দের অর্থ হচ্ছে তঞ্চন রোধী, ঠিক আছে, অ্যান্টি কোয়াগুল্যান্ট, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমাদের যেটা, সেটা হচ্ছে সেরাটোনিন, ঠিক আছে, কি সেরাটোনিন, সেরাটোনিনের কাজ কি, সেরাটোনিনের কাজ বেসিক্যালি এটা ভেসো কনস্ট্রিক্টর হিসেবে কাজ করে, ভেসো কনস্ট্রিক্টর, ঠিক আছে, কনস্ট্রিক্টর। হোয়াট ইজ ভেসো কনস্ট্রিক্টর? ভেসো কনস্ট্রিক্টর হচ্ছে রক্তনালীর যে ডায়ামিটার তাকে ছোট করে দেয়, সংকুচিত করে। তো এখানে লিখতে পারো রক্তনালী সংকোচন, ঠিক আছে। রক্তনালী যখন প্রসারিত থাকে তার মানে কি সেখান থেকে প্রচুর রক্ত যাচ্ছে, আর সংকোচনের রক্তনালী সংকুচিত হলে কী হয়, ব্লাড প্রেশার বেড়ে যায়। কোনো পাইপ তাকে তুমি ধরো চেপে ধরলে তাতে কী হয়, জলের প্রেশার বেড়ে যাবে না? ধরো তুমি একটা ইট বা কোনো কিছুতে জল দিচ্ছ, আমাদের বাড়িতে বাগানের পাইপ থাকে, যে গার্ডেন পাইপ দেখা যায়, ছোটো ছোটো রাবার পাইপগুলো থাকে বেশ লম্বা, কিন্তু বেশ বলতে পারো যে ছোটো ছোটো মুখ থাকে তার, ঠিক আছে, বেশ বড় বড় মুখ নয় তার, ছোটো ছোটো একদম পরিষ্কার খুব ছোটো ছোটো মুখ থাকে তার, মানে সরু হয় বলতে চাইছি আমি, লম্বা কিন্তু সরু। তো সেগুলোকে নিয়ে আমরা তখন চেপে ধরি, তাহলে জলের ফোর্স বেশি থাকে বলে, প্রেশার বেশি থাকে বলে জলটা অনেক দূর ছিটকায়। অর্থাৎ তুমি যখন কোনো কিছুকে চেপে ধরছো তাতে প্রেশার বাড়ছে, ঠিক আছে। আমরা জানি যে চাপ দিলে প্রেশার বাড়ে, এটা ন্যাচারাল ব্যাপার, ঠিক আছে, এটা ফিজিক্সের ব্যাপার। তো ওই ভেসো কনস্ট্রিক্টর সেরাটোনিন এক্স্যাক্টলি এই কাজটা করে, রক্তনালীর যে ডায়ামিটার আছে ব্যাস তাকে সংকুচিত করে, যার ফলে রক্তনালীতে কী হয়, প্রেশার বেড়ে যায়, ঠিক আছে। আর ঠিক এর উল্টো কাজটা করে হচ্ছে হিস্টামিন। তো হিস্টামিনও খরিত হয় মাস্ট সেল, হিস্টামিন, ঠিক আছে, হিস্টামিন। হিস্টামিন হচ্ছে ভেসো ডায়ালেটর হিসেবে কাজ করে, কি ভেসো ডায়ালেটর, ঠিক আছে, ভেসো ডায়ালেটর হিসেবে কাজ করে, মানে রক্তনালীর যে ব্যাস তার প্রসারণ ঘটায়, মানে প্রেশারকে কমায়, রক্তনালীর প্রসারণ ঘটায়, কি ঘটায়, প্রসারণ ঘটায়, ঠিক আছে, ওকে। আচ্ছা, এছাড়া আর একটা জিনিস এখানে লাল কালিতে লেখা ছিল, যেটা আমি মাস সেল সম্পর্কে লেখার জন্য সেটাকে আমি তুলে দিলাম, সেটা হচ্ছে আমরা কী লিখেছিলাম, মাইক্রোফাজ, ঠিক আছে, এটা নিয়ে একটু বলে দিই, মাইক্রোফাজ, ঠিক আছে, মাইক্রোফাজ। তো মাইক্রোফাজ বেসিক্যালি কি, মাইক্রোফাজ বেসিক্যালি হিস্টিওসাইট, এটা একটা টাইপের হিস্টিওসাইট, ঠিক আছে, এটা কি একটা টাইপের হিস্টিওসাইট। হিস্টিওসাইট কাকে বলা হয়, এমন একটা কোষ যে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে, এবার বুঝতে পারছো আশা করি, ফ্যাগোসাইটোসিস খুবই কমন একটা নাম। কি করে সে, দেহে যে উল্টোপাল্টা জিনিসপত্র ঢোকে, মানে ব্যাকটেরিয়া হতে পারে, বিভিন্ন অন্য অণু বর্জ্য পদার্থ হতে পারে কোষের, ঠিক আছে, সেই সমস্ত জিনিসগুলোকে কী করে, এ খেয়ে ফেলে, ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে কী করে, খেয়ে ফেলে। এই যে মাইক্রোফাজ, দেখেন লেখা রয়েছে মাইক্রোফাজ, এই যে লাল লাল রঙের দেখতে এরকম, ঠিক আছে, এরা বেসিক্যালি কী দেখতে এক্স্যাক্টলি যে লাল রঙের হয় তা না, এখানে কালার করে দেখানো হয়েছে, তো স্টেন করলে অনেক সময় লাল দেখায়, অনেক সময় লাল, তো এত লাল নয়। তো সেটা হচ্ছে মাইক্রোফাজ, এটা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে কী করে এরা কিন্তু ওই অবাঞ্ছিত যে সমস্ত কণা, সেটা ব্যাকটেরিয়া হতে পারে, ভাইরাস হতে পারে, বা যে সমস্ত ফালতু জিনিস কোষে থাকে, কোষের রেচন পদার্থ হতে পারে, বর্জ্য পদার্থ হতে পারে, এক্সট্রা প্রোটিন বা এক্সট্রা ফ্যাট যেগুলো থাকে, যেগুলো বর্জ্য, কার্বন ডাইঅক্সাইড যুক্ত বিভিন্ন জিনিস হতে পারে, ঠিক আছে, তো সেগুলোকে কী করে ও নিজের মধ্যে খেয়ে ফেলে, ধ্বংস করে, ঠিক আছে। তো মাইক্রোফাজ একটা টাইপের কোষ বা সেল, হিস্টিওসাইট বা সাইট শব্দের অর্থ হচ্ছে কোষ, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আশা করি। এবং এখানে দেখো হিস্টিওসাইট, মাইক্রোফাজের অনেক নাম আছে, এখানে হিস্টিওসাইট বলা হয়, অনেক জায়গায় কোপলার কোষ বলা হয়, এরকম অনেক নাম আছে, ঠিক আছে। যাই হোক, তো অ্যালিওলার টিস্যু সম্পর্কে এইটা আছে, আর একটা অ্যালিওলার টিস্যুর কাজ আরেকটা জায়গায় লিখেছিলাম, সেই স্লাইডটাও আমি একবার নিয়ে নিচ্ছি, এটাকে তোমরা একবার লিখে নিও, কারণ রেলে প্রশ্ন এসছে এই হিস্টামিন ক্ষরণ করে কোন কলা, ঠিক আছে, অ্যালিওলার টিস্যু অ্যান্সার হবে, ঠিক আছে, সেক্ষেত্রে হলো ক্লিয়ার।
তো অ্যারিওলার টিস্যুর কিছু কাজ লিখেছিলাম, সেই তোমাদের স্লাইডটা আমি একবার নিয়ে নিচ্ছি। দেখো এইখানে আমি অ্যারিওলার টিস্যুর কাজ লিখেছিলাম যে অর্গানকে তার নিজের জায়গায় রাখা, মেকানিক্যাল সাপোর্ট দেয়, ফাইবার বা কোলাজেন ইলাস্টিন ইত্যাদি লিখেছিলাম। ঠিক আছে, আবরণী কলা বেস হিসেবে কাজ করে, আরও কয়েকটা কাজ এখানে রয়েছে। যেমন ধরো এ কোষকে রিপেয়ার করতে পারে, ঠিক আছে, সেল রিপেয়ারিংয়ের কাজে এই কলা হেল্প করে, ঠিক আছে, হেল্প ইন সেল রিপেয়ারিং, এটা গেল প্রথম অন্যতম একটা বৈশিষ্ট্য। নেক্সট, এই কলা কিন্তু অর্গ্যানকে প্যাক করার কাজে লাগে, ঠিক আছে, অর্গ্যানকে প্যাকেজিং, ঠিক আছে, কীভাবে অর্গ্যানকে প্যাক করে, প্যাকেজ, CKAGEGING, প্যাকেজিং, কীভাবে অর্গ্যানকে প্যাক করে, এই যেটা করে সেটা হচ্ছে অর্গ্যানের চারপাশে, যেমন তোমরা কোনো জিনিসপত্র বাড়িতে থাকে তাকে প্যাক করে প্লাস্টিকের মধ্যে রাখো, এ তেমন অর্গ্যানকে কী করে, অর্গ্যানের চারপাশে জড়ানো মতো অবস্থায় থাকে, অর্থাৎ তাকে কভার করে রাখে, এই জন্য অর্গানের প্যাকেজিংয়ে কাজে লাগে। তো এরকম প্রশ্ন আসে যে হুইচ অফ দ্য ফলোয়িং টিস্যু, নিচের কোন টিস্যু অর্গানকে প্যাক করা কাজে লাগে, তো অর্গানকে প্যাকেজিংয়ের কাজে কিন্তু অ্যারিওলার টিস্যু লাগে, অ্যাডিপোস টিস্যুও লাগে, বাট মোস্ট অফ দ্য টাইম অ্যারিওলার টিস্যুকেই পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ত্বক আর মাসল, ঠিক আছে, ত্বক আর মাসল মানে পেশি ত্বকের নিচে অবস্থান করে, এবং একে কিন্তু মানে ত্বকের নিচে বলছি, ত্বক আর মাসলের মাঝখানে একে পাওয়া যায়। এই যে টিস্যু, এই টিস্যুকে কোথায় পাওয়া যায়, ত্বক আর মাসলের মাঝখানে পাওয়া যায়। মানে বেসিক্যালি কী করে, এই স্কিনের সাথে মাসলকে কানেক্ট করায়, স্কিন মানে ত্বক, এর সাথে কী করে, মাসলকে কানেক্ট করায়, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। তো এইগুলোই ছিল বেসিক্যালি। এছাড়া একটা জিনিস, অর্গ্যান বলতে দেখো অর্গ্যানের মানে চারপাশে তো থাকেই এছাড়া এ কিন্তু মাসেলের মানে পেশির চারপাশেও থাকতে পারে, এবং এ কিন্তু নার্ভের চারপাশেও থাকতে পারে, মানে স্নায়ুকলার চারপাশেও কিন্তু একে পাওয়া যায়। পেশি কলা এবং স্নায়ুকলা দুই টাইপের কলার চারপাশেও কিন্তু একে দেখা যায়। ক্লিয়ার হলো আশা করি। এই ছোটো ছোটো জিনিসগুলো একটু বাদ পড়ে গেছিলো। অ্যাডিপোস টিস্যুরও কিছু টাইপ তোমাদের বাদ পড়েছে, দেখছি কোথায় লিখেছিলাম সেগুলো লিখে দিই, কারণ দেখছি প্রশ্ন আসছে, তখন যখন আরও বেশি ফার্দার আমি এখানে কনসিডার করছি তখন দেখছি আরও প্রশ্ন তোমাদের দেওয়া হচ্ছে ওসব জায়গা থেকে। তো এই জিনিসগুলোকে মাথায় রাখবে। যেমন প্রশ্ন এসছে, এইটাই প্রশ্ন দিয়েছে, যে প্রশ্নটা করা থেকে আমি তোমাদের এই স্লাইডগুলোতে এলাম, সেই প্রশ্নটা চলো এবার। এখানে প্রশ্ন দিয়েছে নিচের কোন দুটির মধ্যে ফিলার হিসেবে কাজ করে। ফিলার কাকে বলা হয়, কোনো দুটো জিনিস রয়েছে তাদের মাঝখানে তুমি একটা জিনিস দিয়ে ফিল করে দিলে তাকে বলা হয় ফিলার, ঠিক আছে। যেমন উড ফিলার পাওয়া যায়, কাঠের যে জয়েন্টগুলো থাকে সেগুলোকে রোধ করার জন্য বা সেগুলোকে আটকানোর জন্য উড ফিলার ব্যবহার করা হয়, ঠিক আছে। তো অ্যারিওলার কলা নিচের কোন দুটোর মধ্যে, আরেকটা আনসার কী হবে তোমাদের, স্কিন অ্যান্ড মাসেলস, ঠিক আছে। স্কিন এবং মাসেল এই দুটোর মধ্যে, আমি একটু আগে বললাম না স্কিন আর মাসেলের মাঝখানে পাওয়া যায় এদেরকে, তো স্কিন এবং মাসেলের মাঝখানে কিন্তু অ্যারিওলার কলাকে অনেক সময় পাওয়া যায়। তো কারেক্ট অ্যান্সার উইল বি দিস, এ। ক্লিয়ার হলো আশা করি। এটা কিন্তু রেলওয়ে গ্রুপ ডি 2018-তে পড়া প্রশ্ন, 15/10/2018-তে শিফট 1-এ পড়া প্রশ্ন, তোমাদের একদম তারিখ তুলে দিয়েছে একদম, ওই জন্যই জাস্ট তোমাদের ওখানে ডিটেলসে একটু করে দিলাম, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। একটু আগেই তোমাদের পড়িয়েছি যে হিস্টামিন ক্ষরণকারী কোষ পাওয়া যায় কোথায়, একটু আগে বললাম না যে হিস্টামিন ক্ষরণকারী কোষ কোথায় পাওয়া যায়, একটু আগে বললাম অ্যারিওলার টিস্যুতে, ঠিক আছে। এবার তোমরা বললো স্যার অ্যারিওলার টিস্যু তো অপশানে নেই, কিন্তু অ্যারিওলার টিস্যু কোন টাইপের টিস্যু, এটা তো শিথিল যোগ কলা, তাই না, লুজ কানেকটিভ টিস্যু, যোগ কলা, শিথিল যোগ কলা, তাহলে কোনটা হবে অ্যান্সার, এই যে, কারণ কানেকটিভ টিস্যু ইংরাজি তো লুজ কানেকটিভ, ইংরেজিগুলো মনে রাখতে হবে, অনেক সময় রেল ডাইরেক্ট কানেকটিভ কয়াকার দন্তনায়কার ক এইভাবে দিয়ে দিচ্ছে, ঠিক আছে, কানেকটিভ টিস্যু, ঠিক আছে, লুজ কানেকটিভ টিস্যু। ক্লিয়ার হয়েছে আশা করি। ওকে, 16/11/2018 শিফট 2-এর পড়া প্রশ্ন। এবারে দিতে পারে অ্যারিওলার টিস্যুতে নিচের কোনটা পাওয়া যায়, বলে 4টে অপশান দিয়ে দিতে আমাদের হিস্টামিন থাকবে, সেটা অ্যান্সার করতে পারো। উল্টো অন্যভাবে দেওয়া যেতে পারে, এখানে কানেকটিভ টিস্যু দিয়েছে, অ্যারিওলার টিস্যু অ্যাডিপোস টিস্যু দিয়ে দিতে পারে, এভাবে দিতে পারে, ঠিক আছে। তো অনেকভাবে দিতে পারে, ওই জন্য পুরোটা পড়ে রাখাটা জরুরি। এই প্রশ্নটা তোমাদের রেলওয়ে গ্রুপ ডি 2018-এর প্রশ্ন, এবং এতে রেল অ্যান্সার নিয়েছে সিম্পল কোয়ামাস এপিথেলিয়াম। পয়েন্ট টু বি নোটেড, অ্যাকচুয়ালি আমাদের মুখের ভেতরে বেশিরভাগ যে টিস্যু পাওয়া যায় সেটা হচ্ছে স্ট্র্যাটিফাইড কোয়ামাস এপিথেলিয়াম, নট সিম্পল কোয়ামাস এপিথেলিয়াম। বাট যদি রেলে পড়ে তো এটাকে অ্যান্সার নিও, ঠিক আছে, কিন্তু বাস্তবে কারেক্ট অ্যান্সার হচ্ছে এইটা, ঠিক আছে। আমি লিখেও দিচ্ছি, এবার কী করবে সেটা তোমরা জানো আর রেল জানে, কিছু করার নেই। এই ধরনের প্রশ্ন তোমরা বলতে স্যার আপনি এরমভাবে আমাদেরকে মানে কনফিউজ করে দিচ্ছেন। দেখো কনফিউজ আমি করছি না, কনফিউজ রেল করছে। ও যদি ঠিকঠাক অ্যান্সার নিত তাহলে তো আমাকে এই কথাটা বলতেই হতো না, তাই না। অনেক সময় অনেক অ্যান্সারই রেলের ক্ষেত্রে
এরকম ধরনের ঘটেছে, আমরা আগেরবারেও দেখেছি, এবং সেটা নিয়ে যখন কমপ্লেন করা হয়েছে তখন রেল যেটা নিয়েছে সেটাকেই ঠিক অ্যান্সার বলে নিয়েছে, কারেক্টটাকে অনেক সময় ঠিক নেয়নি। ঠিক আছে, তো এগুলো নিয়ে অ্যানালাইসিস করতে হয় বেশি পরিমাণে। তো স্ট্র্যাটিফাইড কোয়ামাস এপিথেলিয়াম উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার অ্যাকচুয়ালি, কিন্তু রেল এটাকে অ্যান্সার করে। সিম্পল কোয়ামাস এপিথেলিয়াম, সিম্পল কোয়ামাস এপিথেলিয়াম কি পাওয়া যায় না? পাওয়া যায়, কিন্তু কম পাওয়া যায়। স্ট্র্যাটিফাইড কোয়ামাস এপিথেলিয়াম উইল বি দ্য মোস্ট ইন কেস। ঠিক আছে, এখানে পাওয়া যায় মুখগহ্বর, ফ্যারিংস, এসোফেগাস, লিপস, কনজাংটিভা অফ আই, টাং, ভ্যাজাইনা, একটু আগে লিখে দিয়েছি, সেই সব জায়গায় রেকটামে পাওয়া যায়। এই সমস্ত জায়গাতে কিন্তু কি পাওয়া যায়, এই হচ্ছে ক্যারোটিন বিহীন এই স্ট্র্যাটিফাইড কোয়ামাস এপিথেলিয়াম পাওয়া যায়। ঠিক আছে, কম্পাউন্ড কোয়ামাস এপিথেলিয়াম কিন্তু পাওয়া যায়। কম্পাউন্ড কোয়ামাস এপিথেলিয়ামটা একটু পরেই দিচ্ছি ডিটেলে, তো এটা তোমাদের জাস্ট অ্যান্সার করাচ্ছি বলে বলে দিলাম। ঠিক আছে, চলো 19 দাগে বলছে নিচের কোন অংশে আয়সাকার আবরণীকলা দেখা যায় না। এটা কিন্তু রেলওয়ে গ্রুপ 2022-এর প্রশ্ন, একদম কারেন্ট প্রশ্ন। ঠিক আছে, 2018 প্রশ্ন নয় কিন্তু। পয়েন্ট টু বি নোটেড, দেখো মাউথ একটু আগে বললাম আয়সাকার আবরণীকলা, দেখো স্ট্র্যাটিফাইড হোক আর সিম্পল হোক, ওটা তো আয়সাকার আবরণীকলা, তো মাউথে তো পাওয়া যায়। ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি এরা কোথায় কোথায় পাওয়া যায়। পাওয়া যায় কোথায় কোথায়, ফার্স্ট আগে জানো পাওয়া যায়। সে যাই হোক না কেন, সেটা তো মুখে পাওয়া যায়, সেটা তো অবশ্যই আয়সাকার আবরণী। কোয়ামাস এপিথেলিয়ামই, সিম্পল কোয়ামাস হোক আর স্ট্র্যাটিফাইড কোয়ামাস হোক, দে আর অলসো কোয়ামাস এপিথেলিয়াম, তাই না? স্ক্রিনে পাওয়া যায়, মুখে পাওয়া যায়, বললাম স্ট্র্যাটিফাইড। ঠিক আছে, স্ট্র্যাটিফাইড, স্ট্র্যাটিফাইড কিন্তু ক্যারোটিন নয়, নন ক্যারোটিনাইজড, ক্যারোটিন নয়, কেরোটিন নেই। ঠিক আছে, আর ত্বকে যেটা পাওয়া যায় মানে স্কিনে, সেটাও স্ট্র্যাটিফাইড, মানে স্তরযুক্ত, মানে স্ট্র্যাটিফাইড শব্দ অর্থ কম্পাউন্ড, কিন্তু কেরোটিন আছে, কেরোটিন আছে, যুক্ত আছে বা কেরোটিন যুক্ত। ঠিক আছে, এসোফেগাস, এসোফেগাস, আচ্ছা একটা কাজ করি, বারবার লেখার দরকার নেই, এই মুখের এখানেই আমি লিখে দিচ্ছি মুখ। আচ্ছা একটা জাস্ট মিনিট, মুখ, তারপর হচ্ছে এসোফেগাস, এ দন্ত সকার করে দিচ্ছি। ঠিক আছে, এসোফেগাস, হয়তো অ্যাকচুয়াল ইংলিশে লিখলে বানানটা এরকম হবে না, যাই হোক, এসব জায়গায় স্ট্র্যাটিফাইড কিন্তু কেরোটিন নেই পাওয়া যায়, আর ত্বকে কেরোটিন যুক্ত পাওয়া যায়। ঠিক আছে, কেরোটিনাইজড। কিন্তু কিডনি টিউবুয়েলস, কিডনি টিউবুয়েলস হচ্ছে কারেক্ট অ্যান্সার। কিডনি টিউবুয়েলসে কী পাওয়া যায়? কিউবয়েডাল এপিথেলিয়াল পাওয়া যায়, অর্থাৎ ঘনকাকার কোষাবরণী পাওয়া যায়, ঘনকাকার। ঠিক আছে, কিউবয়েডাল, সিম্পল কিউবয়েডাল। ঠিক আছে, সিম্পল কিউবয়েডাল, ঘনকাকার কোষাবরণী পাওয়া যায়, সিম্পল কিউবয়েডাল। ঠিক আছে, ওকে। এবার এখানে কি বলেছে, কিডনি টিউবুয়েলসে বলেছে, বলেই বায়োম্যান্সে। বায়োম্যান্সে কী পাওয়া যায়? আয়সাকার আবরণী পাওয়া যায়। একটু পরে তোমাদের আমি ওই চিত্র দিয়ে বলে দিচ্ছি কোথায় কোথায় কী রাখা যায়, সেটা আমি বলে দিচ্ছি একটু পরে। ঠিক আছে, যাই হোক, চলো দেখো এগুলো প্র্যাকটিসের ব্যাপার, যত বেশি পড়বে যত বেশি প্র্যাকটিস করবে তত জানতে পারবে, প্রশ্ন কিন্তু আসছে। আচ্ছা আরেকটা জিনিস, অনেকে কিডনি টিউবুয়েলস বলতে কী বোঝায় বুঝতে পারে না। কিডনি টিউবুয়েলস মানে হচ্ছে ওই যে দুধ সংবর্ত নালিকা আর পরা সংবর্ত নালিকা, ওই দুটো কি বলা হয়? কিডনি টিউবুয়েলস। ঠিক আছে, হেনরি লুপকে অনেক সময় কিডনি টিউবুয়েলসের মধ্যে ফেলা হয়, কিন্তু উচিত নয় ফেলা, যেহেতু নালিকাময় অনেকে ফেলে দেয়, বাট উচিত নয়। পরা সংবর্ত আর দুধ সংবর্ত, এই দুটোকেই কিডনি টিউবুয়েলসই বলা হয় অ্যাকচুয়ালি। ঠিক আছে, আচ্ছা এইটা তোমাদের অ্যাডিপোজ টিস্যুর আর একটা কাজ। ঠিক আছে, অ্যাডিপোজ টিস্যু আমি যেখানে করিয়েছি সেখানে এখানে কিছু লিখবো, সেটা ওখানে যোগ করে দিও। ঠিক আছে, যে স্লাইডটা আমি করিয়েছি। তো নিচের কোন কলা আভ্যন্তরীণ অঙ্গগুলোকে রক্ষার স্বার্থে আঘাত শোষণকারী, অর্থাৎ ইট অ্যাবজর্বস, ঠিক আছে, অ্যাবজর্ব স্ট্রোকিং অর অ্যাব্রেশন। আচ্ছা এত ইংলিশ লেখার দরকার নেই, ব্যাপারটা বুঝে নাও ফার্স্ট। আঘাতকে শোষণ করে, আগে ব্যাপারটা বোঝো। আঘাতকে শোষণ করে বলতে কি, ধরো তুমি কোথাও লাফাচ্ছ, সেখানে যদি স্প্রিং থাকে, যেমন তোমরা দেখবে যে বাইকে শক অ্যাবজর্বার থাকে সিটের তলায়, কেন? বা সিটের তলায় থাকে, তারপরে টায়ারে থাকে, যেটা সাইকেলে সাধারণত পাওয়া যায় না। সাইকেলে সাধারণত সিটের তলাতেই থাকে। ঠিক আছে, সাইকেল যারা জানে সিটের তলায় স্প্রিংয়ের ন্যায় থাকে। ঠিক আছে, যে কোনো গাড়িতে থাকে এক শক অ্যাবজর্ভার। কী করে তারা শককে অ্যাবজর্ব করে না, তো আঘাতটাকে যত বেশি রাস্তায় চলার সময় যে দুলকি চাল, রাস্তার খোন্দল যা থাকে, উঁচু অংশ থাকে, বাম্পার থাকে, সেগুলোকে যখন আঘাতটা আসে সেটাকে অ্যাবজর্ব করে নেয়। তো ওই আমাদের যে মেদ কলা, ঠিক আছে, অ্যাডিপোজ টিস্যু বা মেদ কলা, সে বেসিক্যালি কী করে, এই আঘাত থেকে অ্যাবজর্ব করা, ওটা কুশনিংয়ের মতো কাজ করে। ঠিক আছে, মেদ কলা কুশনিংয়ের মতো কাজ করে। নেক্সট হচ্ছে অন্তরণীয় আবরণ, কাকে বলা হয়? ইনসুলেশন। ঠিক আছে, ইনসুলেশন,
মানে আমাদের গায়ে যদি কোনো চর্বির আবরণ না থাকতো বা মেদের আবরণ না থাকতো, তাহলে আমরা কিন্তু শীতকালে যে গরম মানে তাপটা মানে কমে যায়, আমাদের যে প্রচণ্ড টেম্পারেচার কমে যায়, সেটা যে ডিফারেন্স সেটা আমরা অনেক বেশি বুঝতে পারতাম। ঠিক আছে, আমাদের গায়ের যে তাপমাত্রা ধরে রাখার যে ব্যাপার, সেটা কিন্তু ধরে রাখতে পারতাম না। অর্থাৎ এই মেদ কলাই কিন্তু আমাদের টেম্পারেচারকে ধরে রাখে বেসিক্যালি। ঠিক আছে, মানে 99% এই করে আমাদের যে, আমরা তো স্তন্যপায়ী প্রাণী। ঠিক আছে, আমরা কিন্তু গরম রক্তের প্রাণী, সুতরাং আমরা কিন্তু শীতল রক্তের প্রাণী নই সরীসৃপদের মতো। তো আমাদের দেহে টেম্পারেচারকে ধরে রাখার দরকার পড়ে। ঠিক আছে, টেম্পারেচার কমে গেলে আমরা জ্বর বলি, তার জন্য ওষুধ খেতে হয়। তো এই ধরে রাখার যে ব্যাপারটা, এবং শীতকালে যে আমাদের দেহের টেম্পারেচার কিন্তু তখনও ধরা থাকে, এমন নয় যে শীতকালে আমাদের দেহ ঠান্ডা হয়ে যাচ্ছে, তা কিন্তু না। গরমকালেও একটা নির্দিষ্ট টেম্পারেচার থাকে, শীতকালেও তাই থাকে। তো সেই নির্দিষ্ট টেম্পারেচার কত তোমরা জানিও, কমেন্টে লিখতে পারো, চাইলে বা গ্রুপে জানাতে পারো। তোমরা জানো যে একটা মানবদেহের যে নির্দিষ্ট টেম্পারেচার থাকে, তার থেকে বেশি হয়ে গেলে সেটাও ক্ষতিকারক, অত্যন্ত নেমে গেলে সেটাও ক্ষতিকারক। তো যাই হোক, অন্তরীণীয় যে আবরণ থাকে, তো সেটাকে আমরা বলি ইনসুলেশন কভার। ঠিক আছে, ইনসুলেটিং কভার বা ইনসুলেশন কভার, সেইটা কিন্তু কে করে, সেটা কিন্তু এই যে আমাদের এই যে অ্যাডিপোজ টিস্যু, এ কিন্তু এই কাজটা করে, বা মেদ কলাই কিন্তু এই কাজটা করে। ঠিক আছে, এবার কতগুলো জিনিস একটু বলে দিই, একটু মাথায় রাখো, যেটা খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, মেদ কলার ক্ষেত্রে সেটা হচ্ছে যে আমরা মেদ কলাকে কিন্তু দেখি স্কিনের নিচে। ঠিক আছে, ত্বকের নিচে, ত্বকের নিচে পয়েন্ট টু পয়েন্ট, ত্বক আর মাসলের মধ্যে কাকে পাওয়া যায়? অ্যারিওলার টিস্যুকে পাওয়া যায়। ঠিক আছে, কিন্তু ত্বকের নিচে পাওয়া যায় যখন, তখন সেই যে মেদ, তাকে আমরা বলি সাবকিউটেনিয়াস ফ্যাট। কি বলি আমরা? সাবকিউটেনিয়াস, কিউটে, জাস্ট এ মিনিট, কিউটেনিয়াস ফ্যাট। ঠিক আছে, সাবকিউটেনিয়াস ফ্যাট, ত্বকের নিচে। আর আমরা একে বিভিন্ন অর্গ্যান, যেমন পাকস্থলী, যেমন বৃক্ক, অর্গ্যানের চারপাশেও দেখি। ঠিক আছে, অর্গ্যানের চারপাশে, চারপাশে বা দুটো অর্গ্যান যখন কাছাকাছি রয়েছে তাদের মাঝখানে দেখি। ঠিক আছে, অর্গ্যানের চারপাশে বা দুটো অর্গ্যানের মাঝখানেও আমরা দেখি, দুটো অর্গ্যানের মাঝখানেও আমরা জমতে দেখি, অর্গ্যানের মাঝখানেও দেখি, মাঝখানেও আমরা এটাকে দেখি। ঠিক আছে, তো এই দুটো ক্ষেত্রে এটাকে বলা হয়, যেটা সেটা হচ্ছে ভিসেরাল ফ্যাট। ঠিক আছে, VISCERAL, ভিসেরাল ফ্যাট। ঠিক আছে, মনে রাখবে। এবং এই দুটোই কিন্তু অ্যাডিপোজ টিস্যুর কাজ, এবং এটা দিয়েও রেল প্রশ্ন দিয়েছে যে ত্বকের নিচে এবং দুটো অর্গানের মাঝখানে আমরা যে টিস্যুকে দেখি, সেটা হচ্ছে অ্যাডিপোজ টিস্যু, নট অ্যাডিউলার টিস্যু। অ্যাডিউলার টিস্যু হচ্ছে স্কিন আর মাসলের মাঝখানে পাওয়া যায়, অ্যাডিউলার টিস্যুকে কিন্তু। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, 21 দাগ, তোমাদের বলছে যে চিত্র দেওয়া হয়েছে একটা, সেই চিত্রে তোমাদের কতগুলো দেখো একটা, এইটাই তোমাদের আমি বলতে চাইছিলাম যে এইটাই কিন্তু তোমাদের পরীক্ষায় প্রচণ্ডভাবে আসতে পারে, যে চিত্র তুলে দিয়ে কোন কলায় কোন জায়গায় কী কী কলা দেখা যায়, সেটা ভীষণ ইম্পর্ট্যান্ট। দেখো এখানে টোটাল যে বৃক্ষর যে নেফ্রন রয়েছে, তার একটা চিত্র আমি তোমাদের তুলে দিয়েছি। ঠিক আছে, এই যে এটা হচ্ছে আমাদের বায়োম্যান্স ক্যাপসুল। একটু আগে তোমাদের বলছিলাম, তোমরা বলো যে বায়োম্যান্স ক্যাপসুল মানে এ, আগে লিখে নাও, এতে কি পাওয়া যায়? আমরা জানি সিম্পল কোয়ামাস পাওয়া যায়, তো আয়সাকার আবরণী পাওয়া যায়, সিম্পল কোয়ামাস বা আয়সাকার আবরণী পাওয়া যায়। ঠিক আছে, লিখলে এটা। ঠিক আছে, বি, বি কি? ডিসিটি, ডিস্টাল কনভলিউটেড টিউবিয়ালস। কী বলেছিলাম? সেখানে কি পাওয়া যায়? আমি তোমাদের বলেছিলাম কি, ডিস্টালে যেটা পাওয়া যায় সেটা কিন্তু ব্রাশ বর্ডার নয়। ঠিক আছে, ডিস্টালে যেটা পাওয়া যায় সেটা কি? ব্রাশ বর্ডার নয়। ঠিক আছে, ভালো করে বুঝবে, ডিস্টালে কিন্তু ব্রাশ বর্ডার পাওয়া যায় না, ডিস্টালেও কিন্তু ঘনকাকার পাওয়া যায়, ঘনকাকারই পাওয়া যায়, কিন্তু ঘনকাকারটা ব্রাশ বর্ডার নয়। আর সি, সি কি? সি হচ্ছে তোমাদের পিসিটি, অর্থাৎ প্রক্সিমাল কনভলিউটেড টিউবিয়াল, পরা সংবর্তনালিকা। এটা পরা, পি ফর পরা, পি ফর পরা, আর ডি ফর দূর, দূর সংবর্তনালিকা। ঠিক আছে, এবার মনে রাখতে পারো ডিসিটি। তো পরা সংবর্তনালিকায় আমাদের কি পাওয়া যায়? আমরা কিন্তু ব্রাশ বর্ডার ঘনকাকার পাই। ঠিক আছে, ব্রাশ বর্ডার কী পাই? ঘনকাকার আমরা কিন্তু পাই। তো এখানে দেখো তিনটে আমি লিখে দিয়েছি, কোথায় ম্যাচ করছে দেখো। এ হচ্ছে তোমাদের সরল আয়সাকার, এই যে আয়সাকার আবরণী কলা, বিতে হচ্ছে তোমাদের সরল ঘনকাকার কলা, আর সিতে হচ্ছে তোমাদের ব্রাশ বর্ডার আবরণী কলা। সি অপশান উইল বি দ্য কারেক্ট অপশান, সি অপশান উইল বি দ্য কারেক্ট অপশান। এবার একটা জিনিস বলি, আরও দুটো জিনিস এখানে আছে, সেই দুটো জিনিস একটু লিখে দিই, যে দুটো জিনিস এই কোশ্চেনের মধ্যে বেসিক্যালি নয়, তবুও তো আমাকে বলে দিতে হবে। সেটা হচ্ছে হেনরির লুপ। হেনরির লুপের যে ডিসেন্ডিং পার্ট থাকে, আমি তোমাদের বলেছিলাম, তাতেও কি পাওয়া যায়? এখানেও কিন্তু আয়সাকার আবরণী কলা পাওয়া যায়। কি পাওয়া যায়?
আঁইশাকার আবরণী কলা পাওয়া যায়, মানে আঁশময় আবরণী কলা, যাকে দেখতে যার সেলগুলো ফ্ল্যাট হয়, ঠিক আছে। কিন্তু এই হেনরির লুপে ডিসেন্ডিং মানে কি, যেটা নাবছে, দেখো ডিসেন্ডিং শব্দ অর্থ হচ্ছে নাবছে, দেখো এটা নিচের দিকে নাবছে না, এটা এই নিচের দিকে নাবছে, নেবে আবার উঠছে, এইটা হচ্ছে অ্যাসেন্ডিং লুপ অফ হেনরি, অর্থাৎ দেখো এটা উপর দিকে উঠছে। এখানে কি পাওয়া যায়, তোমাদের বলেছিলাম যে অ্যাসেন্ডিং লুপ অফ যে হেনরি, ভালো করে বুঝবে, দেখো প্রত্যেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট। এতে কি পাওয়া যায়, এটা হচ্ছে ঘনকাকার, কিন্তু সরল ঘনকাকার পাওয়া যায়, ঠিক আছে, সরল ঘনকাকার পাওয়া যায়। ওকে, তো দেখো এখানে পরিষ্কার টোটাল পার্ট, আমি টোটালটা তোমাদের কিন্তু লিখে এখানে দেখিয়ে দিলাম। ওকে, চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন 22 দাগ, বলছে একক স্তর আঁশের মতো চ্যাপ্টা পাতলা বহুভুজি কোষপর্দাবৃত তাকে কি বলা হয়। দেখো আঁশের মতো বলেছে, আয়সাকার হবে। তো একের উত্তর কিন্তু মিলবে কার সাথে, একের উত্তর মিলবে দুইয়ের সাথে। তো কোন অপশানে দেখো একের উত্তর দুইয়ের সঙ্গে ম্যাচ করানো আছে, এটা তো হবে না, এটাও হবে না, এটাও হবে না, একটাই অপশান ম্যাচ করানো আছে, সেটা হচ্ছে এইটা। তো দিস উইল দ্য কারেক্ট অ্যান্সার, ইজিলি হয়ে গেল। তবে একবার বলে দিই যে বিয়েরটা কি বলেছে, বিয়েরটা বলছে হচ্ছে ক্ষুদ্রান্তের অন্তর্গাত। একটু আগে তোমাদের বলেছি যে ইন্টেস্টাইনাল যে তোমাদের অন্তর্গাত্র পাওয়া যায়, ঠিক আছে, অন্ত্রের অন্তর্গাত্র, তাতে কী পাওয়া যায়, স্তম্ভাকার আবরণী পাওয়া যায়। তো বিয়ের সঙ্গে তিনটা মিলবে, ঠিক আছে, বিয়ের সঙ্গে তিনটা মিলবে। আর সি, দেখো এখানে চালাকি করে রেল এটা করে, কিন্তু একটা দুটো তিনটে চারটে অপশান দিয়ে রেখেছে, কিন্তু এদিকে তিনটে আছে, তার মানে একের সঙ্গে যে ধরো দুটো ম্যাচ করে ফেললে বাকি যেটা পড়ে থাকবে সেটাই একটার সঙ্গে ম্যাচ করবে এমনটা নয়, কিন্তু যে কোনো দুটোকে হতে পারে, ঠিক আছে, দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে। তো সি এর সঙ্গে কোনটা, দেখো 2 আর 3 চলে গেল, 2 চলে গেছে আর 3 চলে গেল, এখন এটা আর এটা পড়ে যায়, দুটোর মধ্যে কোনটা হবে। নেফ্রনের নলাকার অংশ, একটু আগে বলেছি নেফ্রনের নলাকার অংশে কী থাকে, আমরা জানি যে তোমাদের ঘনকাকার আবরণী থাকে। তো সি এর সঙ্গে কোনটা ম্যাচ করবে, 1 ম্যাচ করবে। তো ওই জন্য 2 3 1, এই যে 2 3 1, তো এখানে বি অপশানেই এটা আছে, বি অপশানেই এটা আছে, ঠিক আছে। তো বি উইল বি দ্য কারেক্ট অপশান হিয়ার, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। দেখো কোন ধরনের আবরণী কলা পাওয়া যায় মানুষের ভয়েস বক্সকে, মানুষের ভয়েস বক্সকে কী বলা হয়, ল্যারিংস বলা হয়, কী বলা হয়, ল্যারিংস, ঠিক আছে, ল্যারিংস বলা হয়, মানুষের ল্যারিংস বলা হয় মানুষের ভয়েস বক্সকে, ঠিক আছে। তো ল্যারিংসে যে দুটো টাইপের কলা পাওয়া যায় সেটা হচ্ছে স্তরীভূত শিলিয়াযুক্ত স্তম্ভাকার আবরণী করা এবং ছদ্ম স্তরযুক্ত স্তম্ভাকার আবরণী করা। অ্যান্সার উইল বি বোথ এ অ্যান্ড বি, ঠিক আছে, অ্যান্সার উইল বি দিস। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা 90%, মানে 90 নয় 70% ক্ষেত্রে, 70 to 80% ক্ষেত্রে আমরা ল্যারিংসে এই কলাটাকে দেখতে পাই। কোন কলাটাকে দেখতে পাই, এই যে সিলিয়াযুক্ত যে আবরণী কলা তাকে দেখতে পাই, সরি এখানে না, এইটা এই কলাটাকে দেখতে পাই, ঠিক আছে, এই যে স্তরীভূত সিলিয়াযুক্ত স্তম্ভাকার আবরণী কলা, এইটাকে আমরা 70 থেকে 80% ক্ষেত্রে আমরা এই কলাটাকে ল্যারিংসে দেখতে পাই। তো যদি শুধু এটা থাকে এটাও অপশান করতে পারো, কিন্তু এ আর বি বোথ কারেক্ট। দুটো টাইপের কিন্তু কলাকেই কিন্তু আমরা কিন্তু ল্যারিংসে দেখতে পাই, ঠিক আছে, দুই টাইপের কলাকে কিন্তু আমরা কী করতে পারি, ল্যারিংসে কিন্তু দেখতে পাই, ঠিক আছে। এবার একটা জিনিস বলি তোমাদের, সেটা হচ্ছে যে এই যে আমরা এই যে নামগুলো বলছি এগুলো কি, কম্পাউন্ড এপিথেলিয়াম বা জটিল যে আবরণী কলা, ঠিক আছে, জটিল আবরণী কলা, জটিল আবরণী কলা। আমরা জানি জটিল আবরণী কলা দুই টাইপের হয়, একটা হচ্ছে আমরা জানি যে স্ট্র্যাটিফাইড বা স্তরযুক্ত, ঠিক আছে, স্তরযুক্ত। আর একটা হচ্ছে আমরা জানি সেটা হচ্ছে যে ট্রানজিশনাল, ঠিক আছে, বা পরিবর্তনশীল, রূপ পরিবর্তনশীল, পরিবর্তনশীল, ঠিক আছে। এখন পরিবর্তনশীল এদের কেন বলে, আগে পরিবর্তনশীলটা করিয়ে দিই, এর ইংরেজিগুলোকেও তোমাদের লিখে দেওয়ার চেষ্টা করছি। একটা হচ্ছে স্ট্র্যাটিফাইড, ঠিক আছে, স্ট্র্যাটিফাইড FIED, আর দুই হচ্ছে তোমাদের ট্রানজিশনাল, ঠিক আছে, ট্রানজিশনাল, ঠিক আছে, ট্রানজিশনাল। এখন এদেরকে ট্রানজিশনাল বা পরিবর্তনশীল কেন বলে, ট্রানজিশনাল জটিল ইংরাজি কি তা আমরা জানি হচ্ছে কম্পাউন্ড এপিথেলিয়াম, ঠিক আছে, কম্পাউন্ড POUND, কম্পাউন্ড এপিথেলিয়াম, ঠিক আছে, এপিথেলিয়াম, ঠিক আছে, কম্পাউন্ড এপিথেলিয়াম, ঠিক আছে, কম্পাউন্ড এপিথেলিয়াম, ঠিক আছে, কম্পাউন্ড এপিথেলিয়াম। এখন এদেরকে জটিল পরিবর্তনশীল, আচ্ছা একটা কাজ করি, পরিবর্তনশীল স্থায়ী করার আগে এক্সাম্পলগুলো দিই নি, কারণ পরিবর্তনশীল স্থায়ী করার এক্সাম্পলগুলো একটা টাইপের হবে, কারণ ওখানে গেলে আমাকে আরও বেশি করাতে হবে। দেখো এদেরকে যখন আমরা টানি, যখন কোনো অর্গান যখন স্ট্রেসড হয়, যখন প্রসারিত হয়, তখন এর রূপটা চেঞ্জ হয়, এই ধরনের আবরণী কলা, ওই জন্য একে জটিল আবরণী কলার মধ্যে পরিবর্তনশীল আবরণী কলাকে একটা স্পেশাল টাইপে রাখা হয়েছে, ঠিক আছে। এর কী হয়, এই যে বেস মেমব্রেন সেটা মনে হয় যেন নেই, এরা মনে হয়। কোথায় পাওয়া যায়, এরকম রেনাল পেলভিসে পাওয়া যায়। রেনাল পেলভিস কি, যদি একটা বৃক্ষকে তুমি আঁকার চেষ্টা করো, ঠিক আছে, যদি একটা বৃক্ষকে তুমি আঁকার চেষ্টা করো, বৃক্ষের এদিকে থাকে আমাদের
রেনাল ক্যালিক্স, ঠিক আছে, বৃতি টাইপের। আর রেনাল ক্যালিক্সকে বাদ দিয়ে এই যে বাকি পার্ট, এই যে পার্ট, ঠিক আছে, এই যে পার্ট যেখানে আমি দাগটা দিচ্ছি, এই পার্টগুলোই হচ্ছে তোমাদের রেনাল পেলভিস। তো এই রেনাল পেলভিস, এখানে কিন্তু রেনাল পেলভিস, ঠিক আছে, এই রেনাল পেলভিসে কিন্তু আমরা এই ট্রানজিশনাল যে পরিবর্তনশীল যে এপিথেলিয়াম সেটাকে পাওয়া যায়, ঠিক আছে। এছাড়াও কোথায় পাওয়া যায়? এছাড়া তোমাদের পাওয়া যায় এই যে বেরিয়ে আসছে এই যে রেখাটা, ঠিক আছে, এই যে রেখাটা বেরিয়ে আসলো, এই যে রেখাটা বেরিয়ে আসলো, ঠিক আছে, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি ইউরেটর, ঠিক আছে। আমরা জানি যখন তোমাদের বৃক্ক পড়েছি তখন সেখানে বলেছি এটাকে বলি ইউরেটার, ঠিক আছে। ইউরেটার থেকে কি কোথায় আসে? সেখান থেকে আসে ইউরিনারি ব্লাডারে, ঠিক আছে। এই যে কলসির মতো অংশটা দিলাম এটাকে বলবো ব্লাডার, ঠিক আছে, BLADDER, ব্লাডার। আর এই যে মুখটা আমরা লিখলাম এটাকে আমরা কি বলি? ইউরেথ্রা, ঠিক আছে, ইউরেথ্রা, ঠিক আছে, ঠিক আছে। তো এই যে টোটাল পুরো পার্টটা আমি লিখলাম, প্রত্যেকটা জায়গাতেই আমরা ট্রানজিশনাল বা পরিবর্তনশীল এই যে আমাদের কলা তাকে আমরা পাবো, ঠিক আছে। ট্রানজিশনাল বা এই যে পরিবর্তনশীল কলা তাকে কিন্তু আমরা পাবো। জাস্ট মিনিট, এগুলোকে এদিকে নিয়ে যাই একটুখানি, তাহলে আমাদের লিখতে সুবিধা হবে আমাকে, ঠিক আছে। এই যে প্রত্যেকটা জায়গা, এই প্রত্যেকটা জায়গাতে কিন্তু আমরা পাবো এই যে ট্রানজিশনাল বললাম সেটাকে আমরা পাবো, ঠিক আছে। এবার এই স্তরযুক্ত বা স্ট্র্যাটিফাইডটা একবার তোমাদের লিখে দেখাই, স্তরযুক্তটা কোথায় পাওয়া যায়, ঠিক আছে। স্তরযুক্ত, দেখো স্তরযুক্ত আবরণী কলা কোথায় কোথায় পাওয়া যায়, আমি এখানে লিখে দিচ্ছি স্তরযুক্ত বা স্ট্র্যাটিফাইড তোমাদের কম্পাউন্ড এপিথেলিয়াম, স্ট্র্যাটিফাইড কম্পাউন্ড এপিথেলিয়াম, স্তরযুক্ত আবরণী কলাকে কোথায় কোথায় পাওয়া যায়। এখানে তো পরিষ্কার তোমাদের যে যে জায়গায় এখানে যা যা তোমাদের ওই সবুজে লিখেছি সবগুলো হচ্ছে তোমাদের পরিবর্তনশীল, ঠিক আছে। এখন একটু আগে তোমাদের বলেছি স্তরযুক্ত দুই টাইপের হয়, ঠিক আছে। একটা হয় তোমাদের স্ট্র্যাটিফাইড, ঠিক আছে। স্তরযুক্ত কী হয়? দুই টাইপের হয়, একটা তোমাদের স্ট্র্যাটিফাইড হয়, স্তরযুক্তকে স্ট্র্যাটিফাইড বলা হয় বেসিক্যালি, স্ট্র্যাটিফাইড দুই টাইপের হয়, একটু আগে বলেছি। একটা হচ্ছে তোমাদের স্ট্র্যাটিফাইড দুই টাইপের হয় বলছি, স্ট্র্যাটিফাইডের মধ্যে অনেক প্রকারভেদ পাওয়া যায়। স্কোয়ামাস যেটা, সেটা দুই টাইপের হয়, একটা বললাম তোমাদের ক্যারোটিন যুক্ত, কেরোটিন একটু আগে বলে দিচ্ছি এটা, ঠিক আছে, কেরোটিন যুক্ত আর কেরোটিনহীন, কেরোটিনহীন, ঠিক আছে, কেরোটিন যুক্ত আর কেরোটিনহীন কোয়ামাস এপিথেলিয়াম, এটা দুটো পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? এটা হচ্ছে স্কিনে পাওয়া যায়, ত্বকে, ত্বক বলি লিখি, এটা ত্বকে পাওয়া যায়, স্কিনে পাওয়া যায়। আর কেরোটিনহীনগুলো কোথায় পাওয়া যায়? মুখগহ্বরে পাওয়া যায়, মুখে পাওয়া যায়, ফ্যারিংসে পাওয়া যায়, ঠিক আছে, ফ্যারিংস, ফ্যারিংস কয় দন্তের সয়, ফ্যারিংসে পাওয়া যায়। তারপর আমাদের এসোফেগাসে পাওয়া যায়, লিপে পাওয়া যায়, একটু আগেই তোমাদের সব লিখেছিলাম এসোফিগাসে পাওয়া যায় মানে খাদ্যনালী, ঠিক আছে। ঠোঁটে পাওয়া যায়, লিপসে পাওয়া যায়, লিপস। তারপর তোমাদের চোখে পাওয়া যায়, চোখের কনজাংটিভাতে পাওয়া যায়, টাঙে পাওয়া যায়, ভ্যাজাইনাতে পাওয়া যায়, একটু আগে লিখেছিলাম, ঠিক আছে, এটা আমি আর রিপিট করছি না এখানে, ওকে। নেক্সট হচ্ছে তোমাদের যেটা, সেটা হচ্ছে স্তম্ভাকার, আমি ইংরাজি বলতে যাচ্ছিলাম কলমনার, স্তম্ভাকার এপিথেলিয়াম, ঠিক আছে। স্তম্ভাকার এপিথেলিয়ামকে কোথায় পাওয়া যায়? স্তনগ্রন্থিতে পাওয়া যায়, ম্যামারি গ্ল্যান্ড, স্তনগ্রন্থিতে পাওয়া যায়, ঠিক আছে, একে স্তনগ্রন্থিতে পাওয়া যায়, ঠিক আছে, স্তনগ্রন্থিতে পাওয়া যায়, ঠিক আছে। নেক্সট হচ্ছে এরও হয়, মানে এই যে স্ট্র্যাটিফাইডেরও কোয়ামাস, স্তম্ভাকার, কিউবয়েডাল, সিলিয়েটেড কলামনার ভাগ হয়। ওখানে যেমন সিম্পলি যেমন ভাগ ছিল, এখানে তোমার এরও তেমন ভাগ হয়, ঠিক আছে। এটা গেল এর। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমাদের কিউবয়েডাল মানে ঘনকাকার, ঠিক আছে, ঘনকাকার, ঘনকাকারকে কোথায় দেখতে পাওয়া যায়? এটা দেখতে পাওয়া যায় যে আমাদের যে লালা গ্রন্থি আছে তার যে বড় যে নালী আছে, ছোট নালী বড় নালী দেখা যায়, ঠিক আছে। তো লালা গ্রন্থির যে বড় নালিকা, তোমরা বলবে স্যার এ তো কোয়ামাসেও দেখা যায়, মানে সিম্পল কোয়ামাসেও দেখা যায়, সরুটাতে দেখা যায়। এই যে বড় যে নালী আছে তাতে, এবং তোমাদের যে পাকস্থলী বলছি অগ্নাশয়ের যে বড় নালী আছে, অগ্নাশয়ের দুটো নালী পাওয়া যায়, তো বড় অগ্নাশয় গ্রন্থি এই দুটোতেই পাওয়া যায় ঘনকাকার স্ট্র্যাটিফাইড কম্পাউন্ড এপিথেলিয়াম পাওয়া যায়, ঠিক আছে, এই দুটোতে পাওয়া যায়, এই দুটোতে পাওয়া যায়, ঠিক আছে, ঘনকাকারটা। জাস্ট বেশি এখানে ক্লামজি হয়ে যাচ্ছে, একটা কাজ করে দাও, এগুলোকে আমি এইভাবে করে দিই, তাহলে এগুলো যে অ্যাকচুয়ালি টাইপসের নাম সেটা তোমরা বুঝতে পারবে, ঘনকাকার, ঠিক আছে, এই টাইপসের নাম সেটা তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এ দুটো পাওয়া যায়। নেক্সট হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমাদের এখানে লিখি কোথায়, সিলিয়াযুক্ত
সিলিয়াযুক্ত স্তম্ভাকার, ঠিক আছে, সিলিয়াযুক্ত স্তম্ভাকার। আগে যেটা ছিল ওটা হচ্ছে সিম্পল সিলিয়াযুক্ত স্তম্ভাকার, এটা হচ্ছে স্ট্র্যাটিফাইড সিলিয়াযুক্ত স্তম্ভাকার, ঠিক আছে। প্রত্যেকটা জিনিসকে গোলাবে না, একদম গোলাবে না, গোলালে কিন্তু গন্ডগোল, ঠিক আছে। কোথায় কোথায় পাওয়া যায় এটা? এটা পাওয়া যায় একটু আগে তোমাদের কোথায় বললাম, ল্যারিংসে পাওয়া যায়, ঠিক আছে, একটু আগে বললাম ল্যারিংস, ল্যারিংস, ঠিক আছে, কয় দন্তের ল্যারিংসে পাওয়া যায়, ঠিক আছে। এই যে এই যে এই যে, ঠিক আছে, ছদ্মটাও পাওয়া যায়, এটাও পাওয়া যায়, তো এটাই বেশি পাওয়া যায়, ওই জন্য সিলিয়াযুক্ত স্তম্ভাকার আবরণী কলা। স্তরীভূত কেন? কারণ স্ট্র্যাটিফাইডের মধ্যেই ভাগটা পাচ্ছি আমরা, ঠিক আছে। তো এই কটা পার্টে একে ভাগ করা যেতে পারে। আমি ভাগগুলোকে এখানে এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ, আর এখানে এই একটা ভাগ, এই টোটাল স্ট্র্যাটিফাইডকে এই কটা পার্টে ভাগ করা যেতে পারে। পরিবর্তনশীলের কোনো ভাগ নেই, মানে আমি বলে দিচ্ছি আরেকবার, রিভাইজ করো আমার সাথে। জটিল আবরণী কলা কম্পাউন্ড এপিথেলিয়ামের দুটো পার্ট, স্তরীভূত আর পরিবর্তনশীল। পরিবর্তনশীলকে কোথায় কোথায় দেখা যায়? এখানে যা যা সবুজে এঁকেছি ট্রানজিশনাল, তাকে দেখা যায়, ঠিক আছে। আর স্ট্র্যাটিফাইডের ভাগগুলো এই জায়গায় তোমাদের চারটে পার্টে ভাগ করে দিয়েছি, ঠিক আছে। স্কোয়ামাস, স্তম্ভাকার, ঘনকাকার, সিলিয়াযুক্ত। হলো ক্লিয়ার? পরিষ্কার? চলো, এখানে তোমাদের কমপ্লিট কিন্তু, ঠিক আছে। টোটাল যা যা কলা তোমাদের আছে আমাদের আবরণী কলা, সব এখানে কমপ্লিট। আবরণী কলা ভাগগুলো বড় জটিল, আমি জানি, প্রথম থেকে একবার রিভিশন করে পড়ো, দেখবে মনে থাকবে, ঠিক আছে। তোমরা বলছো আপনি তো মনে রাখেন কী করে? এগুলো অভ্যাসের ব্যাপার, যত পড়বো, যত তোমাদের পড়াই, ফলে আরও বেটার আমার প্র্যাকটিসটা হয়, সেটা মনে থাকে। বারবার লিখছি, দেখো আমিও দেখো লিখছি, কিন্তু তোমরা বলছো পিডিএফ দিন, পিডিএফে মনে থাকবে না রে বাবা, এই জিনিস তুমি পিডিএফে মনে রাখতে পারবে না, মানে তুমি যদি বিদ্যাসাগর হও তাও তোমার মনে থাকতো না। এর কারণ হচ্ছে তোমাকে লিখতে হবে ফার্স্ট, খাতা কলম। আর বিদ্যাসাগর এমনি এমনি বিদ্যাসাগর হননি কিন্তু, তোমাদের মনে আছে হয়তো ওনার এক্সাম্পল, উনি রাত্রিবেলা লাইটের ল্যাম্পের আলোতে পড়তেন, যেহেতু ওনার বাড়িতে আলো ছিল না, তো ওই কাণ্ডটা করতে হবে। বিদ্যাসাগর আমরা কোনোদিন হতে পারবো না, বাট উই ক্যান ট্রাই টু বি, চেষ্টা করতে পারি হওয়ার মতো করে। কি চেষ্টা করলে তার 1% হতে পারবো, তাই না? তো 1% হওয়াটাও একটা চেষ্টার ব্যাপার, কিন্তু এটা মাথায় রাখতে হয়, ঠিক আছে। তো লিখতে হবে ফার্স্ট, ফার্স্ট জিনিস হচ্ছে সেটা হচ্ছে লেখো, এটা ইম্পর্টেন্ট। পরীক্ষার সামনে, আরে বাবা পরীক্ষার সামনে লোকে 10 ঘন্টা অফিস করার পরে এসে পড়াশুনো করে পাস করছে, ঠিক আছে। তুমি ধরো রিজনিং পড়ছো, তোমার এই যে যে সমস্ত যে ব্যাপারগুলো আছে না রিজনিংয়ে, ওগুলো কি, ওই যে তোমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট, পাজল, এগুলো কি তুমি না লিখে পারবে নাকি? কোনো দিনই পারবে না। ম্যাথ না লিখে করতে পারবে? তাহলে ওটা যখন লিখছো, এটা তো আপত্তি কোথায়? লিখেই করতে হবে সব জিনিসপত্র, ঠিক আছে। চলো, আর আমি তো ম্যাথ করাই, সুতরাং জানো যে ম্যাথও করাই, এটাও করাই, সুতরাং আমি যে জানি যে দুটো জিনিসকে কীভাবে করতে হয়, আশা করি বুঝতে পারছো কী বলতে চাইছি। চলো 24 দাগে চলো। 24 দাগ দেখো, আগের পেজটা যে ভালো করে খেয়াল করেছো, তার জন্য 24 দাগ ভেরি টাইপ, মানে কমন কোশ্চেন্স হয়ে যাবে। বলছে মূত্র ব্লাডারে, মূত্র যে ব্লাডার, ইউরিনারি ব্লাডার, ঠিক আছে। তো ইউরিনারি যে ব্লাডার, আমি লিখে দিচ্ছি এখানে, ইউনিরানি, সরি এটা ইংলিশে লিখি। দেখো একটা কথা বলি, এই যে প্রত্যেকটা যে বাংলা, এই বাংলাগুলোকে নিজেরা কিন্তু একবার ট্রাই করবে ইংলিশেও মনে রাখার, আমি বারবার বলবো, ঠিক আছে। তো ইউরিনারি ব্লাডার, ঠিক আছে। তো ইউরিনারি ব্লাডার, আর অনেকক্ষণ পড়াচ্ছি কিন্তু জল খাইনি, যার ফলে মুখের জিভ এই সমস্ত যে শব্দগুলো দেখো ইউরিনারি কীরকম ক্লোজ তোমাদের উচ্চারণ হয়, সেগুলো একটু তোমাদের ক্লামজি হয়ে যাচ্ছে। যাই হোক, তো ইউরিনারি ব্লাডার টানা পড়াচ্ছি, এখনও টোটাল 50 মিনিট মতো হতে যায়। তো ইউরিনারি যে ব্লাডার, সেই ইউরিনারি ব্লাডার যে লাইনিং হয়, পয়েন্ট টু বি নোটেড, লাইনিং, একটু আগে বলেছি ইউরিনারি যত, ইউরেটর, ইউরিনারি ব্লাডার, রেনাল পেলভিস, কি কোনটা থাকে একটু আগে বলেছি, কি থাকে? পরিবর্তনশীল আবরণী করা, ট্রানজিশনাল এপিথেলিয়াম, ঠিক আছে। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ইজি হয়ে গেল, ওইটা পড়লে এটা ইজি। আগে বেস পড়তে হবে, আগে ডিটেলসে পড়তে হবে, তবে তো ব্যাপারগুলো ইজি হবে, তাই না? তো টোটাল এই 24টা কোশ্চেন্স তোমাদের ছিল, ভালো করে পড়ে যায়, এর বাইরে তেমন কোনো কোশ্চেন্স আর নেই বলতে গেলেই চলে, ঠিক আছে। ওকে।